আসসালামু আলাইকুম। আজ 9 সেপ্টেম্বর 2024 সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। আমির হোসেন আমুর বাড়িতে পাওয়া গেল বস্তায় বস্তায় টাকা। হাসিনাকে ভারত থেকে যে কৌশলে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ। ভূমি অফিসে ঘুষ প্রদান নিয়ে হাসনাত আব্দুল্লাহর হুঙ্কার। এবার বিস্তারিত। বেপরোয়া অনিয়ম দুর্নীতির মাধ্যমে গত 16 বছর ধরে শত শত কোটি টাকা আয় করলেও দেশের সাবেক এমপি আমির হোসেন আমুর তেমন কোনো সম্পদের সন্ধান মেলেনি। ব্যাংক ব্যবস্থার ওপর তেমন একটি ভরসা ছিল না তার। বস্তায় বস্তায় টাকা তিনি রাখতেন বাড়িতে, যার প্রমাণ মেলে গত 5 আগস্ট। অর্থবিত্তে ঠিক কতটা ফুলে ফেঁপে উঠেছিলেন সাবেক এমপি আমির হোসেন আমু তা জানা সম্ভব না হলেও তার সঙ্গে থাকা ছোট নেতারাও বনে গেছেন কোটিপতি। 5 আগস্টের আগ পর্যন্ত দোর্দণ্ড প্রতাপে ঝালকাঠি শাসন করা এই আওয়ামী লীগ নেতার বর্তমান অবস্থান সম্পর্কে জানে না কেউ। তার বৃত্তের ভাণ্ডার দেখাশোনা করা ফখরুল মজিদ কিরণও আত্মগোপনে। সম্পর্কে ভাইরা এই কিরণের মাধ্যমেই ঠিকাদারি আর চাকরিসহ সব সেক্টর থেকে পার্সেন্টেজ আদায় করতেন আমু, যার সর্বশেষ চালানের 5 কোটি টাকা 5 আগস্ট রাতে উদ্ধার হয় ঝালকাঠি শহরের রোনাল্ডস রোডে থাকা সাবেক এই মন্ত্রীর বাসভবন থেকে। ওই ঘটনায় স্রেফ একটি সাধারণ ডায়েরি করা ছাড়া আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি 35 দিনেও। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমুর বিরুদ্ধে মুখ খোলার সাহস কখনোই পায়নি কেউ। মৃদু প্রতিবাদেও ধ্বংস হয়ে যেত রাজনৈতিক ভবিষ্যৎ। কেবল আওয়ামী লীগ নয়, বিএনপি নেতারাও ভয়ে কখনো কথা বলতো না তার বিরুদ্ধে। যেন সবার কাছেই জ্যান্ত আতঙ্ক ছিলেন 14 দলের সমন্বয়ক এই নেতা। হাসিনা সরকারের পতনের পর ঝালকাঠিতে বিএনপি নেতাদের করা প্রথম 3টি মামলায় আসামি করা হয়নি তাকে। বিষয়টা নিয়ে কথা উঠলে 2 সেপ্টেম্বর দায়ের হওয়া সর্বশেষ মামলায় অনেকটা দায়সারাভাবে অন্তর্ভুক্ত হয় তার নাম। তাও সেই মামলার বাদী হননি বিএনপির দায়িত্বশীল কেউ। পরিচয় না প্রকাশের শর্তে ঝালকাঠির একাধিক বাসিন্দা বলেন, ক্ষমতার আমল কেবল নয়, ক্ষমতার বাইরে থাকলেও আমু প্রশ্নে নেতিবাচক কিছু বলার সাহস পেত না কেউ। অথচ ঝালকাঠিতে হেন দুর্নীতি নেই যা করেননি এই নেতা। সব দপ্তরের ঠিকাদারি কাজে নির্দিষ্ট অঙ্কের পার্সেন্টেজ দিতে হতো তাকে। টিআর কাবিখা আর সংসদ সদস্যদের নামে বিশেষ বরাদ্দের ক্ষেত্রেও নিতেন টাকা। নলছিটি উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক বলেন, আমার বিদ্যালয়ে গত বছর নৈশপ্রহরী, অফিস সহকারী ও আয়া পদে 3 জন লোক নিয়োগের ক্ষেত্রে মোটা অঙ্কের টাকা দিতে হয়েছে আমির হোসেন আমুর নির্ধারিত প্রতিনিধিকে। কেবল আমি নই, সব বিদ্যালয় সহ সব ধরনের নিয়োগই ছিল একই নিয়ম। ঝালকাঠি সড়ক বিভাগের এক কর্মকর্তা বলেন, যত ধরনের ঠিকাদারি টেন্ডার সব ক্ষেত্রেই আমুকে দিতে হতো টাকা। ঠিকাদার নির্বাচন প্রশ্নেও তার সিদ্ধান্তই ছিল চূড়ান্ত। এই টেন্ডার চালু হওয়ার পরও নানা কৌশলে টেন্ডার প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতেন তিনি। কথা না শুনলে কেবল বদলি নয়, শারীরিক মানসিকভাবেও হতে হতো হেনস্থা। সড়ক বিভাগের মতো এলজিইডি শিক্ষা প্রকৌশল দপ্তর, গণপূর্ত থানা প্রকৌশলী এবং প্রকল্প বাস্তবায়ন বিভাগ সহ সব ক্ষেত্রেই ছিল একই অবস্থা। বেপরোয়া এই অনিয়ম দুর্নীতির মাধ্যমে গত 16 বছর ধরে শত শত কোটি টাকা আয় করলেও দেশে আমির হোসেন আমুর তেমন কোনো সম্পদের সন্ধান মেলেনি। ঝালকাঠির রোনাল্ডস রোডে ভবন, বরিশাল নগরীর বগুড়া রোডে প্রাসাদ সম আলিশান বাড়ি এবং রাজধানী ঢাকার ইস্কাটনে বেশ বড়সড় একটি বাগান বাড়ি রয়েছে তার। আওয়ামী লীগের একাধিক সূত্রে পাওয়া তথ্যানুযায়ী ব্যাংক ব্যবস্থার উপর তেমন একটা ভরসা ছিল না তার। অথবা এমনও হতে পারে যে ব্যাংকে গেলে ছিল ধরা পড়ার ভয়। বস্তায় বস্তায় টাকা তিনি রাখতেন বাড়িতে, যার প্রমাণ মেলে 5 আগস্ট। বিক্ষুব্ধ জনতা ওই দিন হামলা ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় তার রোনাল্ডস রোডের বাড়িতে। ভাঙচুর চলাকালেই বহু মানুষকে দেখা গেছে বাড়ি থেকে বান্ডিল বান্ডিল টাকা নিয়ে বের হতে। এরপরও আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের লোকজন সেখান থেকে উদ্ধার করে কয়েক বস্তা ভর্তি টাকা। গোনার পর যার সংখ্যা দাঁড়ায় 5 কোটিরও বেশি। একই সঙ্গে উদ্ধার করা হয় মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা। ঝালকাঠির মতো বরিশাল নগরীতে থাকা আমুর প্রাসাদেও হামলা ভাঙচুর হয় সেদিন। সেখান থেকেও বান্ডিল বান্ডিল টাকা নিয়ে বের হয় হামলাকারীরা। যার বাড়িতেই থাকে বস্তা বস্তা টাকা, সেই মানুষটার দেশে মাত্র 3টি বাড়ি ছাড়া আর কিছু নেই ভাবতেই যখন খটকা লাগে, ঠিক তখনই আলোচনায় আসে তার পালিত মেয়ে সুমাইয়া হোসেনের নাম। ব্যক্তিজীবনে নিঃসন্তান আমু তার শেলিকা মেরি আক্তারের কন্যা এই সুমাইয়াকে পালক হিসেবে নেন আরো বহু বছর আগে। বর্তমানে দুবাইতে থাকা এই সুমাইয়ার বিয়েও হয়েছে দুবাই প্রবাসী এক বাংলাদেশি ব্যবসায়ীর সঙ্গে।
অবৈধ পন্থায় আয় করা শত কোটি টাকা ওই মেয়ের কাছে পাঠিয়েছেন আমু। এটাই আলোচনা ঝালকাঠি শহরে। শিল্পমন্ত্রী থাকাকালে আমুর এপিএস ছিলেন কিরণ। সর্বশেষ সরকারে আমুকে মন্ত্রী করা না হলেও তার সংস্পর্শেই থেকে যান তিনি। বিস্ময়ের ব্যাপার হলো, আমুর পাশাপাশি সদ্য সাবেক সরকারে দায়িত্ব পালন করা শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুনেরও এপিএস ছিলেন কিরণ। ঝালকাঠির বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, আলোচিত এই কিরণের বাড়ি ঢাকা বিভাগের নরসিংদী জেলায়। সর্বশেষ শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুনের আপন ছোট ভাই কিরণ তার নিজের এলাকা বাদ দিয়ে পড়ে থাকতেন ঝালকাঠিতে। কেবল সম্পদ ভাণ্ডারের দেখাশোনা আর পার্সেন্টেজ আদায় নয়, নির্বাচনী এলাকায় আমুর রাজনৈতিক কর্মকাণ্ড দেখাশোনা করতেন তিনি। শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত আনা প্রসঙ্গে টাইমস অফ ইন্ডিয়া একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটি চেঞ্জ টিভির দর্শকদের জন্য হুবহু তুলে ধরা হলো। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা জোরদার করতে চলেছে বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার। গণঅভ্যুত্থানের পর গত 5 আগস্ট ঢাকা থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে হাসিনাকে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে। জুলাই ও আগস্টে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় গণহত্যার জন্য হাসিনাকে বিচারের আওতায় আনার প্রস্তুতি শুরু হয়েছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য ঢাকার আইসিটিতে আবেদন করা হবে। ঢাকায় আইসিটি প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলনে তাজুল ইসলামকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, কাজ শুরু করার সঙ্গে সঙ্গে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে একটি আবেদন করব, যাতে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে মামলায় শেখ হাসিনা সহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তিনি আরো বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তথ্য, নথি ও প্রমাণগুলো সারা দেশ থেকে সংগ্রহ করতে হবে এবং সেগুলোকে সংকলন, পরীক্ষা ও ট্রাইব্যুনালের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে হবে, যা অত্যন্ত চ্যালেঞ্জিং এবং বিশাল কাজ। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের মতে, হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ফলে 1000-এরও বেশি লোক মারা গেছেন এবং শতাধিক আহত হয়েছেন। শিক্ষার্থীদের নেতৃত্বে গণ আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে ঘটে যাওয়া গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে হাসিনা এবং আরও 9 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছিলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর জন্য অন্তর্বর্তী সরকার যা করা দরকার তাই করবে। তিনি সাংবাদিকদের বলেছিলেন, আমাদের আইনি ব্যবস্থা যদি চায় আমরা অবশ্যই তাকে ফিরিয়ে আনার চেষ্টা করব। এজন্য একটি চুক্তি এবং আইনি প্রক্রিয়া রয়েছে। অনুমানের ভিত্তিতে কিছু না বলাই ভালো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, নিরপরাধ কারো সাজা হবে না, দোষী কেউ ছাড়ও পাবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলাকালীন শেখ হাসিনা সহ গণহত্যা মামলার আসামিরা চাইলে বিদেশি আইনজীবী রাখতে পারবেন। এক্ষেত্রে প্রসিকিউশন টিমের কোনো আপত্তি থাকবে না। ন্যায় বিচারের স্বার্থে প্রসিকিউশন টিমে যা যা করা দরকার সেটা করবে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তাজুল ইসলাম বলেন, প্রসিকিউশন টিম কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেছে, তথ্য সংগ্রহ করা হচ্ছে। হাসপাতাল পরিচালকদের কাছেও তথ্য চাওয়া হয়েছে। আজকেও কয়েকটি হাসপাতাল পরিদর্শন করা হবে। তদন্তের স্বার্থে গণমাধ্যমের কাছে থাকা ভিডিও, ছবির জন্য চিঠি পাঠানো হচ্ছে বলেও জানান তিনি। তিনি বলেন, স্বচ্ছতার সঙ্গে তদন্ত করার জন্যই এই উদ্যোগ, যাতে করে বিচার প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন না থাকে। ক্ষতিগ্রস্তরা এই গণহত্যার বিচারের জন্য মুখিয়ে আছেন। সাক্ষীরাও আগ্রহী। আলামত তাজা থাকতেই বিচার প্রক্রিয়া শুরু করার চেষ্টা অব্যাহত আছে। তদন্তের স্বার্থে গণমাধ্যমের কাছে থাকা ভিডিও, ছবির জন্য চিঠি পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর। তিনি বলেন, স্বচ্ছতার সঙ্গে তদন্ত করার জন্যই এই উদ্যোগ, যাতে করে বিচার প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন না থাকে। ক্ষতিগ্রস্তরা এই গণহত্যার বিচারের জন্য মুখিয়ে আছেন। সাক্ষীরাও আগ্রহী। আলামত তাজা থাকতেই বিচার প্রক্রিয়া শুরু করার চেষ্টা অব্যাহত আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচারে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক উদ্দেশ্য নেই, কোনো রাজনৈতিক অভিলাষ নেই। ছাত্র জনতার সঙ্গে ঘটে যাওয়া নির্মমতার বিচার হওয়াই প্রধান লক্ষ্য।
ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের কঠোর সমালোচনার জন্য পরিচিত বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী প্রায় এক দশক নির্বাসনে থাকার পর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরছেন। 13 সেপ্টেম্বর বিকাল 3টায় জাতীয় প্রেসক্লাবে এই নির্বাসিত সাংবাদিককে সংবর্ধনা প্রদান করা হবে। এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী বলেন, এতদিন পর দেশে ফিরে আমি রোমাঞ্চিত। আমি আমার প্রিয়জন, বন্ধু বান্ধব, ছাত্র শিক্ষক এবং সাংবাদিকদের সঙ্গে আবার মিলিত হওয়ার অপেক্ষায় আছি। তবে বৃহস্পতিবার কখন ফিরছেন সে বিষয়ে জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি আরো বলেন, ছাত্র জনতার সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে দেশকে স্বৈরাচার মুক্ত করা হয়েছে। গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং অন্যান্য মৌলিক অধিকার পুনরুদ্ধারের পথ আজ প্রশস্ত হয়েছে। একজন নোবেলজয়ী অধ্যাপক দেশের ক্রান্তিকালীন অভিভাবকত্ব গ্রহণ করেছেন। জাতি হিসাবে এটা গর্বের বিষয়। মুশফিকুল ফজল আনসারীর প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় জাতীয় প্রেসক্লাব শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবর্ধনা ও মতবিনিময় সমাবেশের আয়োজন করেছে। বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মুশফিকুল ফজল আনসারী হোয়াইট হাউস এবং জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা হিসেবে তার কাজ চালিয়ে যাচ্ছেন। এছাড়া তিনি মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক এবং অ্যাম্বাসেডর উইলিয়াম বি মাইলাম সম্পাদিত বৈদেশিক নীতি ম্যাগাজিন সাউথ এশিয়া পার্সপেক্টিভস এর নির্বাহী সম্পাদক হিসেবেও কাজ করছেন। নিজ কাজের মাধ্যমে মুশফিকুল ফজল আনসারী বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, নির্বাচনী জালিয়াতি এবং কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাকে ধারাবাহিকভাবে তুলে ধরেছেন। মুশফিকের সমালোচনামূলক সাংবাদিকতার কারণে 2015 সালের জানুয়ারিতে তাকে নির্বাসিত করা হয়। এর আগে তিনি 2001 থেকে 2006 সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। দৈনিক ইত্তেফাকের কূটনীতিক প্রতিবেদক ছিলেন তিনি। এছাড়াও বার্তা সংস্থা ইউএনবি সহ বাংলাদেশের বিভিন্ন মিডিয়া আউটলেটে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। ছিলেন বিশ্ব ব্যাংকের কনসালটেন্ট। ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিপোর্টার হিসেবে কাজ করেছেন বিশ্বখ্যাত ব্রিটেনের দ্য টাইমস ও সানডে টাইমস পত্রিকায়। ভূমি অফিসে ঘুষ দেওয়ার মাত্রা কমে যাওয়ায় সেখানে কর্মীদের কাজে অনীহা দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার এক ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ করেন। হাসনাত বলেন, ভূমি অফিসে ঘুষ দেওয়ার মাত্রা কমে যাওয়ায় সেখানে কর্মীদের কাজে অনীহা দেখা যাচ্ছে এবং কাজ স্লো করে দেওয়া হয়েছে। ভূমি অফিসের কর্মীরা যদি ঘুষের অভ্যাসের অভাবে কাজে অনীহা দেখান এবং কাজ স্লো করে দেন, তাহলে এটি তাদের পেশাগত দায়বদ্ধতার অভাবকেই প্রকাশ করে। যাদের পেশাগত দায়বদ্ধতার অভাব রয়েছে তাদের বিকল্প চিন্তা করা সরকারের দায়িত্ব। তিনি আরো বলেন, আপনারা যারা কাজ স্লো করে দিয়েছেন এখনো সময় আছে, সাবধান হয়ে যান, না হয় আপনাদের রিপ্লেসমেন্টও চলে আসবে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আমরা প্রতিনিয়ত অন্যের ব্যবসায় বিনিয়োগ করতে চাই আকর্ষণীয় মুনাফা পাবার লোভে। এই কাজটি কখনোই করবেন না। যে ব্যবসা সম্পর্কে আপনার ধারণা নেই সেই ব্যবসায় আপনি সম্পৃক্ত হবেন না। একজন বিনিয়োগকারী হিসেবে তখনই আপনি যুক্ত হবেন যখন ওই ব্যবসাটার A to Z সম্পর্কে আপনার ধারণা রয়েছে। কারণ যে ব্যবসা সম্পর্কে আপনার ধারণাই নেই সেখানে নিজের টাকা অন্যের হাতে তুলে দেওয়া মানে টাকা জলে ফেলা। সুতরাং আজকেই ভাবুন আপনি কোন পথে আছেন। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ভারতের সঙ্গে উত্তপ্ত হয়ে আছে চীনের সীমান্ত রাজনীতি। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এর মধ্যেই ভারতের 7 সিস্টার্স খ্যাত অঞ্চলে চাঞ্চল্যকর চীনা সেনা প্রবেশের খবর পাওয়া গেছে। বলা হচ্ছে ভারতের অরুণাচল প্রদেশের অন্তত 60 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সেনারা। শুধু তাই নয়, অঞ্চলটিতে নিজেদের ঘাঁটিও গেড়েছে জিনপিং বাহিনী। অরুণাচলের স্থানীয় সংবাদ মাধ্যম অরুণাচল 24 ও নিউজি5 এর প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মি তথা PLA সেনারা অরুণাচলের অন্তত 60 কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করেছে। এ সময় তারা আনজেও জেলার কাপাপুতে একটি ক্যাম্পও স্থাপন করে। সেখানে কাছে আগুন ধরানো, পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় আনুমানিক 1 সপ্তাহ আগে চীনা সেনারা সেখানে ঘাট স্থাপন করেছিল। গণমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা যায় চীনা সেনারা প্রবেশের পর পাথরের গায়ে চলতি বছরের চিহ্ন এঁকে দেয়, যা সাধারণত ভারতের কোনো অঞ্চল দখলের পর তা নিজেদের দাবি করার কৌশল হিসেবে করা হয়ে থাকে।
খবরে বলা হয়, দুই দেশকে বিভক্তকারী ম্যাকমোহন লাইনের হাদ্দিগ্রা পাসের কাছে কাপাপুতে ইন্দো তিব্বত বর্ডার পুলিশের একটি ক্যাম্প রয়েছে। আর আনজাও জেলার নিকটতম প্রশাসনিক এলাকা চাগলাগাম ম্যাকমোহন লাইন থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া চাগলাগাম থেকে প্রায় 80 কিলোমিটার দূরে পার্বত্য এলাকায় গ্লাইতাক্রু পাসের অবস্থান। এর আগে 2022 সালের আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায় PLA সেনারা হাদ্দিগ্রা হ্রদের কাছে নিজস্ব অবকাঠামো নির্মাণ কার্যক্রম দেখাশোনা করছে। সেখানে 3টি খননকারী মেশিন দিয়ে খনন কাজ পরিচালনা করতে দেখা যায় চীনা সামরিক বাহিনীকে। একই বছরের 11 আগস্ট চাগলাগাম থেকে 30 কিলোমিটারেরও কম দূরের ওই এলাকার নির্মাণ কাজ পর্যবেক্ষণ করে চীনের সামরিক বাহিনীর LRPA টহল দল। 2021 সালে ভারতীয় গণমাধ্যম জানায়, অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের ভেতরে কমপক্ষে 7টি ভবনের দ্বিতীয় ক্লাস্টারের নির্মাণ কাজ পরিচালনা করছে চীনা বাহিনী। 2020 সালে চীনা সেনারা অরুণাচলের দিবাং উপত্যকা জেলায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। 2019 সালে অরুণাচলের ভারতীয় ভূখণ্ডের প্রায় 40 কিলোমিটার ভেতরে ড্রিমরু নালার ওপর একটি কাঠের সেতু তৈরি করে PLA সেনারা। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।